দল গোছানোর ধরেন যে কোনো রাজনৈতিক দলেরই অধিকার বা তার কর্মসূচির মধ্যে পড়ে, কিন্তু এনসিপির রাজনীতিটা কি? ধরেন যেই লোকগুলো জয়েন করছে বিএনপি, এই লোকগুলোর তো সব চাঁদাবাদ ছিল, তাই না? মানে এই দলে জয়েন করার আগ পর্যন্ত। তারপরে এই দলে জয়েন করার মধ্যে দিয়ে ফেরেস্তা হয়ে গেল, হ্যাঁ। এবং এই লোকগুলো সব ছিল বহিষ্কৃত। তো যেখানে বিএনপির পরিতিক্ত বহিষ্কৃত লোকগুলো তাদের এখানে যে গুরুত্বপূর্ণ নেতা হয়ে যাচ্ছে, হ্যাঁ, রাজনীতির বাতিঘর হয়ে উঠতেছে। এটা কেমন সংস্কৃতি? মানুষ এটা কীভাবে নেবে? এটা আমি জনগণের উপর ছেড়ে দিচ্ছি। সো এইটা নিয়ে আমার মনে হয় যে অরিড হওয়ার কিছু নাই। কারণ হইল এখানে অনেক বড় বড় সংগঠন তৈরি হয়, ঘনবসতির দেশ, সংগঠন করা সহজ, কিন্তু রাজনীতিটা কি সেটা ইম্পর্টেন্ট। আপনি কি কোন প্রস্তাবনা জনগণকে অফার করছেন? তারা কি বলতে পারছে যে আচ্ছা আওয়ামী লীগের এরকম একটা বাঙালি জাতীয়তাবাদী ট্রাইবাল ইডিওলজি আছে, বিএনপির এরকম একটা ইনক্লুসিভ মডারেট লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি আছে, রাষ্ট্রবাদী স্টেটহুড বাংলাদেশি জাতীয়তাবাদ আছে, এই দুইটা দর্শন আমরা জানি, পরিচিত বাংলাদেশের মানুষ। এনসিপিটা কি? এনসিপি কি অর্জন, মানে কি দিয়ে মানুষের সাথে কমিউনিকেট করবে? তার সিম্বলটা কি? তার দর্শনটা কি? কেন মানুষ তাদেরকে ট্রাস্ট করবে? তো সেই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত তারা পরিষ্কার করতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনীতির প্রতি মানুষের আস্থা আসবে না। এটা একদম সবার ক্ষেত্রে এটা সত্য। আর যে লোকগুলো আসতেছে এখন রাজনীতি করা যখন মানুষের পেশা হবে, সে নিজের জন্য, নিজে এক ভাই প্রশ্ন করছে, তারা নিজের স্বার্থে রাজনীতি করবে। রাজনীতি করা তো পেশা হইতে পারে না। আপনি অন্য যে কোনো কাজ করবেন, কৃষি কাজ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, রাজনীতিটা একটা নোবেল ডিউটি। নিজের সময় ব্যয় করে, নিজের মেধা ব্যয় করে আপনি জনসেবা করবেন, জনগণের জন্য করবেন। এই জিনিস করার লোক এত আসে কই থেকে? তার যে ভালো আওয়ামী লীগারদের তার দলের নেওয়ার একটা এটা হলো হান্না আরেন্ট বিখ্যাত ফিলোসোফার বলছিল যে আপনি যদি ভালো শয়তান খারাপ শয়তান এর মধ্যে থেকে একটারে বাইসা নেন, তাহলে আপনি শয়তানই বাইসা নেবেন। তো ভালো শয়তান আপনি তো বইলা কিছু হয় না, ভালো আওয়ামী লীগ বলে কিছু হয় না। ইদার আপনি পলিটিক্সটা পছন্দ করেন অথবা করেন না। আওয়ামী লীগের যারা রাজনীতি করে, এটা ফ্যাসিবাদী ইডিওলজি, সেই ব্যক্তিগুলো এটা করার মধ্য দিয়ে অন্যায়কারী না। যারা গণহত্যা, গুম খুনে অংশ নিচ্ছে তারা হইলো ফৌজদারি অপরাধ, তাদের আপনি বিচার করেন। আর যারা এই চিন্তাটা লালন করে তাদেরকে আপনি ডেমোক্রেটিক প্রসেস দেন। এই যে গুপ্ত রাজনীতি নিয়ে আমরা কথা বলি, এই গুপ্ত রাজনীতি আপনি চালাইতে দেন। আওয়ামী লীগ পুনর্বাসন করার একটা প্রকল্প হলো গুপ্ত রাজনীতি রাখা। যারা আজকে গুপ্ত রাজনীতি রাখতে যাচ্ছে, কেন রাখতে যাচ্ছে? কারণ আগামী দিনে তারা আওয়ামী লীগ তারা একাকার হইয়া, হ্যাঁ, ভাই হইয়া নামবে, এই সুবিধার জন্য তারা রেখে দিতে চাচ্ছে। ফলে গণতান্ত্রিক বাংলাদেশ, দেখেন, গুপ্ত রাজনীতি এটা শুধু বিএনপির সমস্যা না, এটা গোটা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের জন্য এটা জরুরি। কারণ আপনি যদি একটা রেডিক্যালিটি রেখে দেন, তাহলে এখানে মানুষের এই আস্থা আসবে না, স্ট্যাবিলিটি আসবে না, মানুষের একটা ভয়, একটা রাজনৈতিক দলকে মানুষ ভয় পাবে কেন? হ্যাঁ, আওয়ামী লীগের পতন হয়েছে কেন? মানুষ ছাত্রলীগকে ভয় পেত। আওয়ামী লীগ একটা ভয় আতঙ্কের নাম ছিল। একটা যত বড় রাজনৈতিক সংগঠনই হন না কেন, আপনি যত মেধাবী হন না কেন, মানুষ যখন আপনাকে ভয় পাবে, আপনার কপালে শনি আছে, আপনার কোনো ভবিষ্যৎ নেই। ফলে মানুষের সাথে রাজনীতির সম্পর্কটা কি? রাজনীতির সম্পর্কটা হবে ক্ষমতা শেয়ার, পাবলিকের সাথে আপনি ক্ষমতা শেয়ার করবেন, এবং আপনি রাজনৈতিক কর্মী হিসেবে আপনি মধ্যস্থতাকারী, জনগণ থেকে রাষ্ট্র। একজন রাজনৈতিক ব্যক্তি কি জনগণের সাথে ক্ষমতার শেয়ারের মধ্যস্থতাকারী। আপনার এত বাহাদুরি কোত্থেকে আসে রাজনীতি করার নামে? কোনো দরকার নেই বাহাদুরি। তো ফলে এখানে আরেকটা জিনিস বলবো যে আমাদের দেখেন, এই যে 133টা সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার আপনার অধ্যাদেশ জারি করছে, এর মধ্যে 98টা গ্রহণ করা হয়েছে এই সংসদে। অনেকগুলো ল্যাপস হয়ে গেছে, যেমন গণভোট হয়েছে, গণভোট হয়ে গেছে, ওকে শেষ এটার কার্যকারিতা। তো এবং বাকি 16টা যেগুলোর মধ্যে বিএনপির বেশিরভাগই 2-4টা বাদে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, এবং বাকি যেগুলোর মধ্যে আইনি ত্রুটি ছিল, যেমন ধরেন মানবাধিকার বা গুম কমিশন, এই গুমের এটার সাথে আইসিটি আইন মার্চ করে যাচ্ছিল। এখন আপনি একটা বিষয়ে বিচার করার জন্য যদি 3-4টা কমিশনের আইন মার্চ করে যায়, তাহলে আপনি বিচারটা কীভাবে করবেন? বিচারের নামে দীর্ঘসূত্রিত। ফলে এগুলোকে একটা পার্মানেন্ট, অন্তত একটা প্রাতিষ্ঠানিক আইনি রূপ দেওয়ার জন্য অধিক যাচাই বাছাই করে এগুলো আপাতত স্থগিত আছে। এই বাজেট অধিবেশনের পরে এগুলো আলোচনায় আসবে, এবং সংবিধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সংবিধান সংস্কার। এই যে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো, এর বাইরে সংবিধান সংস্কার, এবং এই যে বিচার বিভাগের ব্যাপারটাও সংবিধান সংস্কারের সাথে সম্পর্কিত। ফলে এই জিনিসগুলো ধর তক্তা মার পেরেক করে হবে না, এগুলো একটা সংসদীয় পদ্ধতির মধ্য দিয়ে হইতে হবে, একটা কনস্ট্রাকটিভ পদ্ধতির মধ্যে। এবার সবচেয়ে আগে যেটা জরুরি, এই সংস্কার করেন আপনি যাই করেন না কেন, জনগণকে আমলে নিতে হবে। এখন মানুষ, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, মূল্যস্ফীতি সরকারকে দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রচন্ড রকম কষ্টে আছে। হ্যাঁ, দেখলাম যে সিটি কর্পোরেশনের 2টা প্রশাসক, এই যে বিএনপি চাঁদাবাজের দল, তাই না? চাঁদাবাজের একটা প্রধান ক্ষেত্র কি? ফুটপাত। তো ফুটপাত সে উঠাই দিচ্ছে, কত বড় চাঁদাবাজের দল। তাহলে এখন এই যে লোকগুলো, লক্ষ লক্ষ লোক যে বেকার হইলে পুনর্বাসন করতে হবে না? দেখলাম যে কতগুলো মাঠ বরাদ্দ করা হয়েছে, এখানে
হকারদের পুনর্বাসন খুবই ভালো উদ্যোগ, দ্রুত এটা করেন। মানুষকে দেখেন, ঘুষ ছাড়া চাকরি, শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্য নিশ্চিত করা, এগুলো হলো আপনার কমিটমেন্ট। আপনি এগুলো যদি করতে না পারেন, হ্যাঁ, আপনি যত বড় বড় কথাই বলেন, যত বড় বড়ই সংস্কারের কথা বলেন না কেন, বিশেষজ্ঞদের নিয়ে যতই আপনি, হ্যাঁ, সভা সেমিনার টক শো আচ্ছা, করেন না আমি একটু কেন, তাসনিম, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।